নমস্কার, ওয়েলকাম টু শেয়ার উইথ কেয়ার। আজকের ভিডিওতে আমরা করব কল অপশান। যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তো আপনাকে বলি, এর আগে আমাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও হয়েছে, এখানে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। যদি মনে করেন আপনি এখন গিয়ে যদি একদম বিগিনার্স হয়ে থাকেন, যাদের কাছে স্ট্রাইক প্রাইস, প্রিমিয়াম, তারপরে অপশান বায়ার, অপশান সেলার, এক্সপায়ারি কাকে বলে, এগুলো ক্লিয়ার নয়, তো ওখানে যদি যান আপনার ওই ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে এখানে আজকে এখন কল অপশনটা বুঝে নিন, এরপরেও আপনি ওই ভিডিওটা চেক আউট করে নিতে পারেন, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি বলে দিই যে আমাদের এই এন্টায়ার অপশন ট্রেডিং সিরিজটা আমরা অ্যাজ এ কল বায়ার হিসেবে, আমরা অ্যাজ এ অপশন বায়ার হিসেবে করবো, অপশন সেলার নয়। অপশন সেলারের স্ট্র্যাটেজি পুরো অন্যরকম থাকে। তো আমরা এই যে সিরিজটা করবো এটা পুরোপুরি অ্যাজ এ অপশন বায়ার, ঠিক আছে? তো শুরু করা যাক। তো একজন অপশন বায়ারের কাছে কত রকম অপশন থাকে, তো সেটা হচ্ছে কল অপশন এবং পুট অপশন। তো কখন আমরা ঠিক করি যে আমরা কল অপশন বাই করবো না কখন পুট অপশন বাই করবো, সেটা কখন ঠিক করি? যখন আমাদের মার্কেট সম্বন্ধে ধারণা হয় যে মার্কেট এখন যে মুহূর্তে যেখানে আছে সেখান থেকে মার্কেট যদি আপওয়ার্ড যায়, বুলিশ হয়, তখন আমরা ঠিক করি যে আমরা কল অপশন বাই করব। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ নিচের দিকে আসে, তখন আমরা ঠিক করি যে পুট অপশন বাই করব। তাহলে একজন যে বিগিনার্স, নতুন, সে কি করে বুঝবে যে মার্কেট ওপর দিকে যাবে না মার্কেট নিচের দিকে আসবে, মার্কেট বুলিশ হবে না বিয়ারিশ হবে? একজন নতুন ছেলে বা একজন বিগিনার সে কী করে বুঝবে? তার জন্য তাকে হেল্প নিতে হবে বিভিন্ন নিউজ চ্যানেলে বা কোনো ভালো ইউটিউব চ্যানেলে, যেখানে তারা একদম রেগুলার অ্যানালিসিস করে যে কীভাবে ব্যাংক নিফটি বা আপনার নিফটি ফিফটির কী কন্ডিশন, সেই অনুযায়ী তারা ডিসিশন নেয়, প্রেডিক্ট করে, এবং সেখান থেকে একজন বিগিনার্স আন্দাজ করতে পারে যে মার্কেট ওপর দিকে যাবে বা নিচের দিকে যাবে। তো আমরা ধরে নিচ্ছি এখন যে মার্কেট ওপর দিকে যাবে। এখন যে কন্ডিশনে মার্কেট আছে, মার্কেট যদি এখন এই পজিশনে থাকে, এখান থেকে মার্কেট ওপর দিকে যাবে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা ঠিক করছি যে আমরা কল অপশন বাই করব। তাহলে একজন বিগিনার্স সে জানলো যে আমাকে কল অপশন বাই করতে হবে, কল অপশন সে বাই করবে। এবার সে অপশন চেনে এসছে, এনএসসির অপশন চেন, এটা এনএসসির অপশন চেন। এখানে সে এসছে এবং এসে সে বুঝতে পারছে না যে কোথা থেকে সে শুরু করবে, কারণ এখানে বিশাল একটা অনেক বড় ডেটা আছে। তাহলে এখান থেকে কোথায় যাব আমরা? তার জন্য প্রথমে যেটা যাব আমরা, সেটা হচ্ছে আমরা আগে ঠিক করবো যে কারেন্ট যে মার্কেট প্রাইসটা, নিফটি ফিফটিতে আমরা আসি, তা নিফটি ফিফটির ক্লোজিং প্রাইস কত? 22,096.75। এখন 22 মার্চ 2024, 3:30 অবধি। 22 মার্চ 2024 3:30 নিফটির প্রাইস হচ্ছে 22,096। আমরা এটা কারেন্ট যে মার্কেট রেঞ্জটা, সেই রেঞ্জে আগে চলে আসবে। সেটা কোথায় আগে দেখা যায়? তাহলে আমরা এখন এই জায়গাটা করে আছি, 22,100, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সবসময় 200 পয়েন্ট বা 300 পয়েন্ট ওপরে এবং 200 পয়েন্ট বা 300 পয়েন্ট নিচে আসবো। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু বেসিক্যালি এটাই করা হয়। তার কারণটা কি? তার জন্য আমরা একবার চলে যাব ট্রেডিং ভিউ, যেখানে আমরা চার্টটাকে দেখবো একবার। এটা নিফটির ডেইলি চার্ট। এখানে যদি আসে আমরা ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন টাইম ফ্রেম পাবো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট থেকে শুরু করে 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার। তো আমরা এখানে 1 ডে চার্টে আছি। এটা মানেটা কি? এই যে এক একটা ক্যান্ডেল দেখাচ্ছে এখানে, এই যে এক একটা ক্যান্ডেল শো করছে এখানে, এইগুলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিনকে শো করছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি দেখবো? এখান থেকে আমরা প্রাইস রেঞ্জটা দেখবো, যে এক এক দিনে কতটা প্রাইস রেঞ্জ ভ্যারি করে। দেখুন, আমি যদি এখানে লো আর হাইটাকে ক্লিক করি, 297 পয়েন্ট। তারপরে যদি এই ক্যান্ডেলটাকে দেখি, 541 পয়েন্ট। তারপরে যদি এই ক্যান্ডেলটাকে দেখি, 290 পয়েন্ট, 313 পয়েন্ট, 340 পয়েন্ট, 345 পয়েন্ট। তাহলে কি দেখা যাচ্ছে? প্রাইস রেঞ্জটা দেখুন, মোটামুটি 297, 313, 340, 345, 290, 541, মোটামুটি একটা 300, 350 বা 250 থেকে 400 এই রেঞ্জের মধ্যে ওটা নামা করছে। কিন্তু সেই কারণেই আমরা যে কারেন্ট মার্কেট প্রাইসের মধ্যে আছি, মানে যদি আমরা এখন এইখানে থাকি 22,100, 22,096 আমার কারেন্ট মার্কেট প্রাইস, আমি 22,100-তে আছি। তাহলে এখান থেকে আমি ঠিক 200 পয়েন্ট বা 300 পয়েন্ট ওপরে বা এবং 200 থেকে 300 পয়েন্ট নিচে আসবো। তাহলে আমার প্রাইস রেঞ্জটা প্রপার ক্যালকুলেট আমরা করতে পারবো এবং সেখান থেকে এন্টায়ার মার্কেট ডিসিশন আমরা নিতে পারবো। তো সেই কাজটাই আমি এখানে করেছি। 21,900 থেকে এখান থেকে 22,300 এই রেঞ্জটাকে আমি এক্সেলে পুরো তুলে নিয়েছি। দাঁড়ান, এলটিপিটাকে খেয়াল করবেন। 21,900, তার এলটিপি 292.75, এখন 21,900,
এলটিপি 292 টাকা 75 পয়সা, তারপরে 246 টাকা 85, 209 টাকা 50 পয়সা, 171 টাকা 90 পয়সা, 141 40, 113 30, এইভাবে আমরা 22,300 অব্দি পুরো রেঞ্জটাকে নেব। কেন এবার বুঝবো। তাহলে আমরা কোথায় আছি? আমরা হচ্ছি অপশান, যার হচ্ছে নিফটি 50 অপশান। কারেন্ট ডেট কত? 22/3/2024, 3:30 প্রাইস কত না 22,096 টাকা 75 পয়সা। এর এক্সপায়ারি কত? 28/3/24। তার মানে কি 28/3/24 গিয়ে এই কন্ট্রাক্টটা এক্সপায়ার করে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তার আমাদের কারেন্ট মার্কেট প্রাইস 22,096 টাকা 75 পয়সা। তাহলে আমি কোন রেঞ্জের মধ্যে আছি? আমি এখন এই রেঞ্জের মধ্যে আছি। তার কারণ উপরের 21,900, 21,950, 22,000, 22,050 এই রেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমার আইডিয়া হচ্ছে যে মার্কেট প্রাইস বাড়বে। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে অপশান চেনটা আছে, অপশান চেন কিন্তু ছোটো থেকে বড়োর দিকে আছে, অর্থাৎ 21,800, 21,850, 21,000 সবসময় 50 পয়েন্টের ডিফারেন্স। 21,800, 21,850, 21,900, 21,950, অর্থাৎ ছোটো থেকে বড়োর দিকে আসছে। কিন্তু আমরা যদি কোনো চার্টে যাই, এখান থেকে দেখবেন কিন্তু আমরা নিচে থেকে উপরের দিকে যাই। আমাদের প্রাইস 21,000, 21,200, 21,400, এই জায়গাটা দেখছি, এই জায়গাটা দেখছি। দেখুন 21,200, 21,400, 21,600, 21,800 আমরা এইভাবে দেখে অভ্যস্ত। সেই কারণেই কনফিউজ হবেন না। যদি বিশেষ করে যারা নতুন একদম, তারা একটু কনফিউশন হতে পারে তাদের ক্ষেত্রে। কিন্তু অপশান চেনে প্রাইস নিচে থেকে উপর দিকে আসে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বুঝবো? একজন বিগিনার, সে অপশান চেন দেখেছে এবং সে দেখেছে 22,096 টাকা 75 পয়সা, সে এখন 22,100 টাকা এই রেঞ্জের মধ্যে আছে। সেখান থেকে সে কী ডিসাইড করবে? প্রথম তার কী ডিসিশন হতে পারে বা যা চিন্তা হতে পারে যে আমায় কত টাকা ইনভেস্ট করতে হবে, সেটা এখন আমরা দেখব। তার জন্য এখানে একটা জিনিস লিখব, ওয়ান লট ইজ ইকুয়াল টু 50। অর্থাৎ নিফটির এক লট আমাকে যদি বাই করতে হয়, আমাকে 50, অর্থাৎ এইটা যে এলটিপিটা দেখছি, আমি যে প্রিমিয়ামটা দেখছি, সেটা লট সাইজ হচ্ছে 50, ইনভেস্টমেন্ট হচ্ছে এলটিপি ইন্টু লট সাইজ। অর্থাৎ কি, আমার যদি 21,900 এই স্ট্রাইক প্রাইসটা আমি বাই করি, আমাকে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে 14,637 টাকা 50 পয়সা। আমাকে যদি 22,100 স্ট্রাইক প্রাইস বাই করতে হয়, তাহলে আমাকে ইনভেস্ট করতে হবে 7,070 টাকা। এখান থেকে আমি কী বুঝলাম? তাহলে কি আমার এটা পুরোটা প্রফিট হলো নাকি এটা পুরোটা লস হলো? এবার দেখা যাক। তাহলে এখান থেকে একজন বিগিনার্স কী করে আইডিয়া করবে যে তার প্রফিটটা বা লসটা কত, বা কী করে সে ক্যালকুলেট করবে? যখন আমি কি বললাম যে এখানে একটা এক্সপায়ারি টাইম আছে, আপনি যে কোনো সময় এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্সিট টাইমে প্রাইস কী ছিল বা এলটিপি কী ছিল, আর সেই সময় টোটাল ভ্যালুটা কত ছিল। লট সাইজ আগেই বলে নিয়েছি আমরা 50। তার টোটাল ভ্যালু কত হবে না, তার যা ওই লাস্ট যে এক্সিট টাইমে তার যে এলটিপি ছিল সেটা ইন্টু লট সাইজ। ঠিক যেভাবে আমি এখানে ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করেছি, ইনভেস্টমেন্ট কীভাবে ক্যালকুলেট হবে যে এলটিপি ইন্টু লট সাইজ। সেই একই জিনিস এখানেও টোটাল ভ্যালুতেও, যে আপনার এক্সিট টাইমে যে এলটিপি ছিল সেইটা থেকে তার সঙ্গে লট সাইজ গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই টোটাল ভ্যালু। তাহলে এখানে ধরুন আমি এখানে র্যান্ডাম ফিগার বসাচ্ছি, তাহলে এখানে তার প্রফিট বা লস কত হলো এখান থেকে আমরা বার করব। তাহলে প্রফিট বা লস কত হবে, আমার টোটাল ভ্যালু কত 15,171 যখন আমি এক্সিট করছি এই কন্ট্রাক্ট থেকে, আমার ইনভেস্টমেন্ট কত ছিল, মাইনাস করলাম, আমার এই 2-3টে ট্রেডে আমার লস হয়ে গেছে। সেটা কী করে ক্যালকুলেট হলো আবার বলে দিচ্ছি, যে আমার টোটাল যে যখন আমি এক্সিট করছি, যে টাইমে আমি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসছি, সেই সময় আমার যা টোটাল ভ্যালু ছিল সেখান থেকে আমার যে ইনভেস্টমেন্ট ভ্যালুটা সেটাকে বাদ দিলাম, বাদ দিলেই আমার প্রফিট অ্যান্ড লসটা বেরিয়ে গেল।
এবং চিন্তা নেই, এখান থেকে যত আপনার কনফিউশন হবে খুব স্বাভাবিক কথা, বিগিনার্স থেকে এখানে কনফিউশন হওয়াটাই খুব স্বাভাবিক কথা। কিন্তু আমরা যখন লাইভ ট্রেড করব বা পেপার ট্রেড করব তার আগে তখনই এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে ধরুন এক্সিট টাইমের এলটিপি আমি বলছি 303 টাকা 42, 257 টাকা 81 পয়সা বা 189 টাকা 62, এটা কোথা থেকে পাচ্ছি আমরা? তো আগে প্রশ্ন হচ্ছে এই এলটিপিটা কোথা থেকে পেলাম আমি? এই এলটিপিটা পেলাম আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম এই কন্ট্রাক্টে। ভালো করে বুঝবেন এখানটা, যখন আমরা এন্ট্রি নিচ্ছি 292 টাকা 75 পয়সা তার রেট ছিল, এই প্রাইসটা আমরা পাচ্ছি এই কারেন্ট মার্কেট প্রাইস থেকে। যখন আমরা এন্ট্রি নিচ্ছি সেই সময় নিফটি ফিফটির যা প্রাইস ছিল সেই অনুযায়ী এলটিপিটা ডিসাইড হয়। আর ঠিক একইভাবে আমরা যখন এক্সিট করছি সেই সময় যে মার্কেট প্রাইস ছিল তখনকার যে এক্সিট টাইমের মার্কেট প্রাইস আমি এখানে লিখেও দিচ্ছি। এর কারণটা কি এটা বোঝা যাচ্ছে একটা জিনিস, তার মানে এই এলটিপিটা ডিপেন্ড করছে এই প্রাইসের ওপর। এই কারণে এটাকে বলা হয় ডেরিভেটিভ মার্কেট, কারণ এই প্রাইসটা ডিরাইভ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। আমি যদি এখানে আপনাকে অপশন চেনে দেখাই, দেখবেন এখানে লেখা আছে একটা জিনিস যে কন্ট্রাক্ট প্যারামিটার সিম্বল নিফটি, তার আন্ডারলাইন ভ্যালু হচ্ছে 22,096 টাকা 5। এইটা হচ্ছে আন্ডারলাইন ভ্যালু, অর্থাৎ যার থেকে ভ্যালুটাকে আমরা ডিরাইভ করছি সে হচ্ছে আন্ডারলাইন অ্যাসেট, তার ভ্যালু হচ্ছে তার প্রাইসের উপর ডিপেন্ড করছে বা ক্লোজিং প্রাইসের উপর ডিপেন্ড করছে আমার এলটিপি, সেটাই হচ্ছে এইটা। এই কারণে এটাকে বলা হয় ডেরিভেটিভ মার্কেট এবং ইকুইটি মার্কেট। ইকুইটি মানে ব্যাপারটা কি, যদি এই মুহূর্তে আমি রিলায়েন্সে চলে যাই, রিলায়েন্স বা পিলার যে কোনো একটা স্টকে যদি যাই আমি, এবং যদি ধরুন রিলায়েন্সে যদি দেখি আমি, রিলায়েন্সের কারেন্ট মার্কেট প্রাইস কত 2,910 টাকা 5 পয়সা। এটা রিলায়েন্সের নিজের প্রাইস, কোনো জায়গা থেকে এটা ডিরাইভ করছে না। কিন্তু নিফটির যে প্রাইসটা, নিফটির যে এলটিপিটা সেটা ডিপেন্ড করছে তার কারেন্ট মার্কেট প্রাইসের উপর। এই জন্যই এটা ডেরিভেটিভ মার্কেট। ইকুইটি মার্কেটের সঙ্গে ডেরিভেটিভ মার্কেটের এখানেই পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানা হলো। এখানে আমরা কি জানতে পারলাম এই উদাহরণ থেকে, যে আমাদের আমাদের কীভাবে লট সাইজ কত, সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট কত, আমরা যখন এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসছি সেই টাইমে আমার এলটিপি কত ছিল বা লাস্ট ক্লোজিং প্রাইস কত ছিল, আমার টোটাল ভ্যালু কত ছিল, এবং সেই অনুযায়ী টোটাল ভ্যালু থেকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাদ দিয়ে আমার প্রফিট বা লস ডিসাইড হচ্ছে। এটা ক্লিয়ার হলো? বুঝতে না পারলে আরেকবার দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং যত পরের দিকে আরও আমরা এগোবো এবং পেপার ট্রেডিং করবো, লাইভ ট্রেডিং করবো, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এদের চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, আমি এখন এটাকে মুছবো, নিয়ে নেক্সট স্টেপে যাবো আমরা। এরপর যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে আইটিএম, এটিএম এবং ওটিএম কি। মার্কেট নিচে থেকে ওপর দিকে যাচ্ছে, তার মানে 22,100, মানে আমি এই জায়গায় আছি এখন। এই জায়গায় আমার মার্কেট দাঁড়িয়ে আছে, তার মানে অলরেডি আমি এই জায়গাটা কভার করে নিয়েছি। ঠিক আছে, আমার এখন এই জায়গাটা যাওয়া বাকি আছে, আমি প্রেডিক্ট করছি মার্কেট এই জায়গায় যেতে পারে। তাহলে অলরেডি যে মার্কেটটা আমার কভার করা হয়ে গেছে, অর্থাৎ 21,900 থেকে শুরু করে 22,100, এই যে রেঞ্জটা, অর্থাৎ যদি আমি অপশান চেন অনুযায়ী আসি 21,900 থেকে শুরু করে 22,100, এই যে রেঞ্জটা, 22,050, কারণ আমার মার্কেট প্রাইস 22,096, তার মানে 22,050 হচ্ছে আমার কভার করা হয়ে গেছে। আমি আবার ক্লিয়ার করছি, অর্থাৎ 21,900 থেকে 22,050 এই মার্কেটটা আমার কভার করা হয়ে গেছে। যে মার্কেটটা আমার কভার করা হয়ে গেছে কল অপশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার আইটি। পুরো নামটা কি? ইন দ্য মানি। যেখানে দাঁড়িয়ে আছে আমার কারেন্ট মার্কেট প্রাইসটা, যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ 22,100, এই রেঞ্জটা হচ্ছে আমার 22,100টা হচ্ছে আমার অ্যাট দ্য মানি। আর যেখানে এখনো মার্কেট যায়নি, আমি প্রেডিক্ট করছি মার্কেট যেতে পারে, সেই জায়গাটা হয়ে যাচ্ছে আমার আউট অফ দ্য মানি। এখন এটা জানার প্রয়োজনটা কি আমার? যদি আমি কোনটা এটিএম কোনটা আইটিএম যদি নাই জানি, তাতেই বা কী অসুবিধা বা কী সুবিধা হবে, এখানটা আমরা এবার ডিটেলে বুঝবো। তার মানে আমি কী বুঝলাম, যে আমার কারেন্ট মার্কেট প্রাইস 22,096, মানে আমি 22,100 আছি। এটাকে আমি একটা অন্য কালার দিই, তাহলে উপরের প্রাইসটা আমার কভার করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইন দ্য মানি,
মার্কেট এখন এখানে দাঁড়িয়ে আছে, এটিএমে দাঁড়িয়ে আছে, আর এখনও মার্কেট এখানে যায়নি, অর্থাৎ দেখা গেল আমার ওটিএম। এটা জানার প্রয়োজনটা কি এবার আমরা বুঝবো। তার আগে আমি এটাকে মুছে দিই। যে কোনো এলটিভিতে মানে প্রিমিয়ামের মধ্যে জানবেন সবসময় দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, আর একটা হচ্ছে টাইম ভ্যালু। 21,900 আমার অলরেডি প্রাইস 22,096, 21,900, 21,950, 22,000, 22,050 অলরেডি এই প্রাইসটা কভার করে এসছে। তার মানে এই প্রাইসের মধ্যে এই প্রাইসটা রয়েছে, তার মানে এখানে একটা প্রাইস ভ্যালু লুকিয়ে আছে, সেটাই হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে আমাকে যদি ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করতে হয় তার ফর্মুলাটা কী হবে? তার আগে আমি এখানে জিনিস লিখে নিই, কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইস কত? 22,096.75। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু কি? কারেন্ট মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে এক্ষেত্রে কী হবে? কারেন্ট মার্কেট প্রাইস এটা মাইনাস স্ট্রাইক প্রাইস। আমি কি বললাম, একটা এলটিভির মধ্যে কী কী থাকে? ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। তাহলে একটা এলটিভির মধ্যে থাকে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু আমরা কোথা থেকে পাচ্ছি? না কারেন্ট মার্কেট প্রাইস থেকে স্ট্রাইক প্রাইস বাদ দিই। ঠিক আছে, তাহলে এই যে 292.75 টাকা, যার মধ্যে 196.75 ঢুকে আছে ইন্ট্রিনসিক ভ্যালু, তাহলে বাকিটা কী হবে? বাকিটা টাইম ভ্যালু হবে। তাহলে টাইম ভ্যালু বার করার ফর্মুলা কি? এলটিপি মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। ধীরে সুস্থে আস্তে আস্তে পজ করে দেখবেন ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। খুব জটিল কিছু না, প্রথম একটু জটিলতা মনে হবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন একদম ক্লিয়ার, ইজি জিনিস। তাহলে টাইম ভ্যালু কী করে বার করবো আমরা? এলটিপি মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। এখানে একটা জিনিস দেখা আছে, দেখুন আমি কি বললাম যে প্রাইসের মধ্যে এলটিভির মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু থাকবে, ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে প্রাইস ভ্যালু থাকবে। দেখুন ভালো করে খেয়াল করে, আমি যখন এটা হচ্ছে এটিএম রেঞ্জে আছি আমরা, আর এটা হচ্ছে ওটিএম, সরি এটা হচ্ছে অ্যাট দ্য মানি, এই আইটিএম, এটা হচ্ছে আইটিএম, আর এটা হচ্ছে ওটিএম, যেটা লাল করা হবে, বাকিটা হচ্ছে এটিএম। তাহলে দেখুন আইটিএমের মধ্যে যেমন ইন্ট্রিনসিক ভ্যালু আছে, কিন্তু এটিএম বা ওটিএমে কিন্তু কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, কারণ এগুলো নেগেটিভ হয়ে গেছে, মানে কোনো ভ্যালু নেই। তাহলে এগুলো বাদ দিয়ে দেবো। তাহলে আমার এটিএম ও ওটিএমে শুধুমাত্র টাইম ভ্যালু পড়ে আছে, এর মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। এবং এটা জানবার গুরুত্ব কখন বুঝবো আমরা? যখন এরপরে আমরা অপশান গ্রিক্স করবো এবং ডেল্টা গামা থিটা করবো, তখন এটা কি আমরা ক্লিয়ার হবে যে কেন এটা আমাদের জানার খুব প্রয়োজন ছিল, যে একটা এলটিভির মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু কেন আমাদের জানতে হবে। কারণ আমরা যখন পরে থিটা ডিকে বুঝবো তখন বুঝবো যে কেন ওটিএমে থাকলে আমাদের আলটিমেটলি গিয়ে লসে গিয়ে দাঁড়ায় যদি প্রাইস আমাদের ঠিক মতন মুভমেন্ট না করে। পরের ব্যাপার সেটা এখনই জানার দরকার নেই, খালি এখন যেটা জানার সেটা হচ্ছে যে আমার কি করে এলটিভি ক্যালকুলেট হয়, এলটিভির মধ্যে কী কী থাকে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু কীভাবে ক্যালকুলেট হয়? না কারেন্ট মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। এবং এই টাইম ভ্যালু কীভাবে ক্যালকুলেট হয়? না এলটিভি থেকে ইন্ট্রিনসিক ভ্যালু বাদ দিলেই আমার টাইম ভ্যালু বেরিয়ে যাবে। আর তার মধ্যে দেখা যাচ্ছে এটিএম এবং ওটিএমের মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। এটা যদি আপনি প্র্যাকটিস করতে চান তার জন্য কী হতে পারে, এখানে আমার অলরেডি নেওয়া আছে ক্লোজিং প্রাইসটা, সেটা হচ্ছে এক্সপায়ারি ছিল 21 মার্চের। তো 20 মার্চের 3:30 নিফটি 50-এর কারেন্ট মার্কেট প্রাইস ছিল 21,839.10 টাকা। তার স্ট্রাইক প্রাইস এবং এলটিপি এখানে নেওয়া আছে। আপনি যদি প্র্যাকটিস করবেন বলে মনে করেন, তো আপনি এখানে যেভাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু বার করলাম, আপনি এখানে ক্যালকুলেট করতে পারেন, করে রাখবেন। আমি এটার অ্যান্সার নেক্সট ভিডিওতে, যেখানে আমরা পুট অপশন ডিটেল আলোচনা করব, সেখানে আমরা এখানে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি বেশি আর বাড়াচ্ছি না, এই অবধি রাখছি। তাহলে আমরা কী কী করলাম বা কী কী জানলাম সেটা ব্যাপারটা নিয়ে বলে নিই আমরা। তাহলে আমরা এখানে জানলাম যে কল অপশন কখন বাই করব, একজন বিগিনার্স কখন কল অপশন বাই করবে সেটা কোথা থেকে জানতে পারবে। কোন স্ট্রাইক প্রাইস রেঞ্জ আমরা ফলো করব। লট সাইজ কাকে বলে? লট সাইজ কী ছিল? লট সাইজ হচ্ছে এই যে 1 লট = 50 নিফটি, ব্যাঙ্ক নিফটির হচ্ছে 15। ঠিক আছে, তো লট সাইজ কাকে বলে?
আইটিএম, এটিএম, ওটিএম কি, আমরা কত টাকা ইনভেস্ট করব, যেটা আমরা কী করলাম, লট সাইজকে এলটিভি দিয়ে গুণ করে বার করলাম আমরা, ঠিক আছে। সেখান থেকে একটা মোটামুটি প্রফিট অ্যান্ড লস কীভাবে বার করতে হয় আমরা জানলাম, এবং তার সঙ্গে আইটিএম, এটিএম, ওটিএম তো জানলাম, এবং এলটিভিতে ইন্টেন্সিভ ভ্যালু থাকে এবং টাইম ভ্যালু থাকে, এবং সেটা কীভাবে ক্যালকুলেট করতে হয় আমরা সেটা বার করে ফেললাম। অনেকখানি কাজ আমরা করেছি। এটাকে ধীরে সুস্থে বুঝতে না পারলে একবার দুবার দেখবেন, এবং দেখে অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এটার অ্যান্সারটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করবেন। লাইক দিলে কী হয়, চ্যানেলটা বুস্ট হয়, ঠিক আছে। আমাদের নিজেদেরকে তো একটা মোটিভেশন পাওয়া যায় নতুন কাজ করার ক্ষেত্রে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পুট অপশান নিয়ে। পুটের পুরো ডিটেল আমরা একইভাবে প্র্যাকটিস করবো, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।